এপিসোড 13 শুরুতে আমরা দেখতে পাই শিচেন, চ্যানগো আর জিয়ে খুবই চিন্তিত হয়ে আছে। তারা সবাই লুমিয়ার ব্যাপারে ভাবছে। একদিকে তার বাবা মায়ের সমস্যা, অন্যদিকে জিয়ানও খুব শীঘ্রই বিদেশে চলে যাবে। সবাই ভাবছে কিভাবে লুমিয়াকে সাহায্য করা যায়। শিচেন বলে যদি কোনোভাবে জিয়ানকে বিদেশ যাওয়া থেকে আটকানো যায় তাহলে হয়তো সব সমস্যারই সমাধান হয়ে যাবে। তারপর আমাদের জিয়ানকে দেখানো হয় সে লুমিয়াও আর তার বাবা মায়ের কথা চিন্তা করে ভাবছে যে এখানে আর থাকবে না, কারণ সে চায় না তার কারণে লুমিয়ার পরিবার কষ্ট পাক। পরের সিনে শিচেন জিয়ানকে দেখা করতে ডাকে। সে সরাসরি জিজ্ঞেস করে তুমি আসলে কেন যেতে চাও। জিয়ান বলে লুমিয়ার জন্য। যদি আমি চলে যাই তাহলে তার জীবন আরো ভালোভাবে কাটবে। শিচেন বলে তুমি যদি সত্যি ওর জন্য এতটা চিন্তা করো তাহলে তোমার উচিত হবে থেকে যাওয়া। যদিও আমি চাই তুমি অনেক দূরে চলে যাও, তবে ও তোমার চলে যাওয়াতে খুবই কষ্ট পাবে আর আমি সেটা দেখতে চাই না। কিন্তু তুমি যদি যেতেই চাও তাহলে আমি ওর খেয়াল রাখবো, কারণ আমি ওকে পছন্দ করি, তাই আমি ওকে কষ্টে দেখতে পারবো না। আর তোমার কি মনে হয় লুমিয়া ওকে আমাকে পছন্দ করে? এই কথা বলেই শিচেন সেখান থেকে চলে যায়। এরপর শিচেন লুমিয়াকে কনফেস করার জন্য প্রস্তুতি নিতে থাকে। চ্যানগো তাকে জিজ্ঞেস করে তুমি যদি লুমিয়াকে কনফেস করো তাহলে জিয়ান কি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেবে? শিচেন বলে আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে আমি যাওয়ার সিদ্ধান্ত বাতিল করতাম। এরপর তারা মিলে অনেকগুলো পেপার প্লেন বানাতে শুরু করে। অন্যদিকে লুমিয়াও আর তার বাবা মা আলোচনা করছিল। লুমিয়ার বাবা বলেন যদি জিয়ান তার পড়াশোনা আর ফিউচারের জন্য যেতে চায় তাহলে আমাদের উচিত তাকে সাপোর্ট করা। এই কথা শুনে লুমিয়াও খুবই আপসেট হয়ে যায়। তাই মিস্টার লু তার মন ভালো করার জন্য ঘুরতে নিয়ে যায়। পরের দিন স্কুলে শিচেন স্কুল বিল্ডিং এর ছাদ থেকে লুমিয়াওকে দেখে সবগুলো পেপার প্লেন নিচে ছড়িয়ে দেয়। লুমিয়াও সেগুলো লক্ষ্য করে। এরপর শিচেন মাইক্রোফোন নিয়ে লুমিয়ার নাম ধরে কিছু বলতে যায়। সে বলে এই পেপার প্লেন গুলোর মধ্যে পৃথিবীর সব দেশেরই নাম লেখা আছে। তুমি যেখানে যেতে চাইবে আমি তোমাকে ঠিক সেখানেই নিয়ে যাব। আমি তোমাকে এভাবে কষ্টে দেখতে পারি না। জিয়ানো পুরো ঘটনাটা দেখছিল। ঠিক তখনই শিচেন কনফেস করতে গেলে মাইক্রোফোনটা নষ্ট হয়ে যায়। তাই লুমিয়াও ছাদে যেতে শুরু করে। জিয়াকে দেখানো হলে সে তাড়াতাড়ি একটি পেপার প্লেন তার ডায়েরির মধ্যে লুকিয়ে রেখে দেয়। অন্যদিকে জিয়ানো শিচেনের দিকে এগিয়ে আসছিল, কিন্তু তার আগেই লুমিয়াও শিচেনের কাছে পৌঁছে যায় এবং জিজ্ঞেস করে তুমি তখন কি বলতে চাচ্ছিলে। শিচেন হঠাৎই বলে বসে আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে জিয়ান সেখান থেকে চলে যায়। লুমিয়াও বলে আমি কিন্তু তোমার এই প্র্যাঙ্কের শিকার হব না। তখন শিচেন একটু সিরিয়াস হয়ে বলে সত্যি বলছি, আমি তোমাকে পছন্দ করি। যেদিন প্রথম স্কুলে তোমাকে দেখেছিলাম সেদিন থেকেই। কিন্তু লুমিয়াও বলে আমি অন্য কাউকে পছন্দ করি। এই কথা শুনে শিচেন কষ্ট পায় ঠিকই, তবে সে আগে থেকেই জানতো এরকমই কিছু একটা হবে। তাই শিচেন হাসতে হাসতে বলে আমি তো শুধু প্রাঙ্ক করছিলাম আর তুমি সেটা সত্যি সত্যি ভেবে নিয়েছো। এটা শুনে লুমিয়াও তাকে মারার জন্য তার পেছনে দৌড়াতে থাকে। এদিকে জিয়ান বাসায় আসলে দেখতে পায় তার বাবা তার সকল জিনিসপত্র লক করে রেখে দিয়েছে যাতে জিয়ান অ্যাব্রোডে না যেতে পারে। পরে লাইব্রেরিতে জিয়ে লুমিয়াওকে জিজ্ঞেস করে তোমার কি সত্যি মনে হয় শিচেন তোমার সাথে প্রাঙ্ক করেছিল? লুমিয়াও বলে যে হ্যাঁ, সে তো আমাকে এটাই বলেছে। তখন জিয়ে বলে আমি আর এই কথাটা লুকিয়ে রাখতে পারছি না। শিচেন সত্যিই তোমাকে পছন্দ করে। আজ সে সত্যিই তোমাকে কনফেস করেছিল। আমি আর চেনগু দুজনেই এটা জানি, কিন্তু শিচেন আমাদের তোমাকে বলতে নিষেধ করেছিল। এই কথা শোনার পর লুমিয়াও বুঝতে পারে না সে কিভাবে শিচেনের মুখোমুখি হবে। এখন তার সঙ্গে কথা বলাটাই খুবই অকওয়ার্ড হয়ে যাবে। তাই সে সিদ্ধান্ত নেয় যে আপাতত শিচেনকে অ্যাভয়েড করবে। এরপর লুমিয়াও আর জিয়ে ডায়রিয়ার র্যাঙ্কিং দেখছিল। এবারের এক্সামে কুয়ে ফার্স্ট হওয়াতে জিয়ার র্যাঙ্কিং লিস্টে সে 1 নম্বরে উঠে যায়। লুমিয়াও তখন বলে তাহলে এবার কি তুমি তাকে কনফেস করবে? তুমি তো পারফেক্ট স্কোর পাওয়া ছেলেকেই ডেট করতে চেয়েছিলে। এ কারণে জিয়ে কুয়েকে দেখা করতে ডাকে এবং তাকে ডেটের প্রস্তাব দেয়। সে সরাসরি কুয়েকে বলে আমার ক্যালকুলেশন অনুযায়ী তুমি ডেট করার জন্য সবচেয়ে পারফেক্ট মানুষ। কিন্তু কুয়ে তাকে বলে এভাবে কি কাউকে ভালোবাসা যায়? ভালোবাসা তো মন থেকে আসে। ক্যালকুলেশন করে তুমি কখনোই তোমার মিস্টার পারফেক্ট কে খুঁজে পাবে না। যেদিন তাকে পাবে সেদিন তোমার হৃদয় নিজেই তোমাকে বলে দেবে। এভাবে জিয়েকেও রিজেকশনের মুখোমুখি হতে হয়। অন্যদিকে জিয়ান সমুদ্রের ধারে বসে লুমিয়ার জন্য একটি গুড বাই নোট লিখছিল। শিচেন মন খারাপ করে বাস্কেটবল কোর্টে একা বসেছিল। তখন জিয়ে তার কাছে আসে এবং জিজ্ঞেস করে তুমি কি আবারও কাঁদছো? শিচেন তখন বলে আমি জানতাম এরকমটা হবে, তবুও কেন যেন আমার খুব কষ্ট হচ্ছে। পরে জিয়ে তার মন ভালো করার জন্য একটি বড় অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যায়। সে শিচেনকে নিয়ে একের পর এক ভয়ঙ্কর রাইডে চড়ে। ভয়ে শিচেনের অবস্থাই খারাপ হয়ে যায়, তবে এতে সে নিজের রিজেকশনের কষ্টটা অনেকটাই ভুলে যায়। অনেকগুলো রাইড শেষ করার পর তারা বসে কথা বলতে থাকে। জিয়ে তখন নিজের রিজেকশনের গল্প বলে। শিচেন হেসে বলে তোমার অবস্থাও তো আমার মতোই, মনে হয় আমরা দুজনই একা। কিন্তু আমার বিশ্বাস একদিন আমরা অবশ্যই এমন কাউকে খুঁজে পাবো যে আমাদের ভালোবাসবে আর তার সঙ্গে আমরা খুব সুখে থাকবো। জিও বলে আজ আমি খুব খুশি। শিচেন বলে হয়তোবা আমি এই রাইড গুলোতে অনেক ভয় পেয়েছি, কিন্তু এখন আমিও অনেক খুশি। এসব বলার পর তারা দুজনে হাসছিল। তবে দুজনের চোখ যখন মিলিত হয়
তাদের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করে এবং তারা দুজনেই চোখ সরিয়ে নেয়। পরের দিন কনভেনিয়েন্স স্টোরে লুমিয়ার সঙ্গে শিচেনের দেখা হয়। দুজনের মধ্যে একটু অকওয়ার্ড পরিস্থিতি তৈরি হয়। শিচেন তখন বলে, আমাদের মধ্যে অকওয়ার্ড হওয়ার কোনো দরকার নেই, আমরা সব সময় খুব ভালো বন্ধু ছিলাম আর সব সময় ভালো বন্ধু হয়ে থাকবো। এই কথা শুনে লুমিয়াও অনেকটা স্বস্তি পায়। তারপর সে শিচেনকে দেওয়ার জন্য অনেকগুলো স্ন্যাক্স কিনে দুজনেই খুশি মনে ক্লাসের দিকে যাচ্ছিল। ঠিক তখনই তারা দেখে জিয়ান তাদের একসঙ্গে দেখে অন্যদিকে চলে যাচ্ছে। তখন লুমিয়াও জিয়ানের সঙ্গে কথা বলতে তার পেছনে যায়। জিয়ান বলে যে সরি, আমাকে এমন সময় তোমাদের ছেড়ে চলে যেতে হচ্ছে। লুমিয়াও তাকে আটকানোর জন্য কিছু বলতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বলে, কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য অনেক খুশি, তুমি ভালো জায়গায় পড়াশোনা করতে যাচ্ছ। তোমার ছোটবেলার বন্ধু হিসেবে তোমাকে থামানোর চেষ্টা করা উচিত নয়, শুধু নিজের খেয়াল রেখো। এরপর সে জিয়ানকে নিজের হাতে বানানো ব্রেসলেট ব্যান্ড উপহার দেয় এবং মুখে কৃত্রিম হাসি রেখে সে তাকে গুড বাই বলে সেখান থেকে চলে আসে। এরপর সমুদ্রের ধারে এসে নিজেকে সান্ত্বনা দিতে থাকে। সে বলে, ভালোই তো হয়েছে সে চলে যাচ্ছে, এখন কেউ আমাকে আটকাবে না, খারাপ মার্কস পেলে কেউ বকবে না, পড়তেও বাধ্য করবে না, আমি যেমন খুশি তেমন স্কুল লাইফ কাটাতে পারবো। এদিকে স্কুল ছুটির পর কুয়ে জিয়ানের কাছে আসে। সে সবকিছুই জানতো, তাই সে বলে, তোমার কি সত্যিই মনে হয় তুমি চলে গেলে লুমিয়াও খুশি থাকবে? আর সত্যি করে বলো তো, তুমি কি ওকে ছাড়া সুখে থাকতে পারবে? তাই ফাইনাল ডিসিশন নেওয়ার আগে ভালো করে ভেবে দেখো, পরে যেন রিগ্রেট করতে না হয়। তার কথাগুলো শুনে জিয়ানের হঠাৎ উপলব্ধি হয়, তাই সে দ্রুত সাইকেল ঘুরিয়ে লুমিয়াওকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে জানতো মন খারাপ হলে লুমিয়াও তাদের বিশেষ জায়গাটায় আসে, তাই সে সকালে সেখানে একটি ল্যাপটপ রেখে গিয়েছিল। ল্যাপটপ চালু করতেই লুমিয়াও একটি মেসেজ দেখতে পায়। এটাই সেই মেসেজ যা জিয়ান তাকে পাঠাতে চেয়েছিল কিন্তু পাঠাতে পারেনি। এর মধ্যে একটি ভিডিও ছিল, মূলত এটি ছিল জিয়ানের গুড বাই ভিডিও। ভিডিওতে জিয়ান তার ছোটবেলা থেকে সবকিছু বলতে শুরু করে। সে বলে, ছোটবেলায় আমি তোমাকে ঘৃণা করতাম, তুমি সব সময় আমাকে বিরক্ত করতে আসতে, আমি তোমার সঙ্গে কখনো কথা বলতাম না, কিন্তু তুমি কখনো হার মানোনি, প্রতিদিন আমার সাথে দেখা করতে আসতে, কথা বলতে। ধীরে ধীরে তোমার কথা শোনার অভ্যাস হয়ে যায়। এভাবেই তুমি আমার প্রথম বন্ধু হও। আমরা সবকিছু একসঙ্গে শেয়ার করেছি, তুমি সবসময় আমাকে প্রটেক্ট করেছ। তোমার কারণে আমার শৈশব এত সুখের ছিল। তুমি কখনোই আমাকে একা অনুভব করতে দাওনি, তুমি আমাকে আনন্দ করতে শিখিয়েছ। আমার জন্য তুমি অনেকবার ঝগড়াও করেছ। তোমার পাশে থাকার কারণে আমি সাহস পেয়েছি। তুমি আমাকে স্ট্রং বানিয়েছ, সবসময় আমাকে মোটিভেট করেছ। ফিজিক্যালি ডিসেবিলিটি থাকার পরেও তুমি কখনো আমাকে সেটা অনুভব করতে দাওনি, বরং তুমি আমাকে আরো শক্তিশালী বানিয়েছ। তোমার কারণে আমি নিজের সব ইনসিকিউরিটি দূর করতে পেরেছি। আমাকে সুখী রাখার জন্য তুমি অনেক কিছুই করেছ। তোমার কারণে আমি এত সুখে ছিলাম, আমি কখনো এসব ভুলতে পারবো না। কিন্তু হয়তো আমি তোমাকে কষ্ট দিয়ে চলে যাচ্ছি, তাই আই এম সরি। আগামী মাসে আমি চলে যাচ্ছি, আজ আমি তোমাকে গুড বাই বলছি। এই ভিডিও দেখে লুমিয়াও ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে বলে, প্লিজ তুমি যেও না। ঠিক তখনই জিয়ান সেখানে এসে বলে, ঠিক আছে আমি যাব না। জিয়ানের কণ্ঠ শুনে লুমিয়াও ভীষণ খুশি হয়। সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন জিয়ানও তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এপিসোডের একদম শেষে আমাদের তাদের ছোটবেলার একটি সিন দেখানো হয়। একদিন জিয়ান তার বাবার বকা খাওয়ার পর ফোন দিয়ে নিজের মাকে কল করতে যাচ্ছিল, কিন্তু তার বাবা সেটা দেখে ফেলে এবং তাকে আবারও মারতে নিলে ঠিক তখনই লুমিয়াও সেখানে পৌঁছে যায়। সবকিছু দেখার পর সে জিয়ানের বাবার হাতে কামড় বসিয়ে দেয়। তারপর জিয়ানকে নিয়ে দ্রুত নিজের বাড়িতে চলে যায়। সেখানে সে জিয়ানের শারীরিক পরীক্ষা করতে থাকে এবং জিজ্ঞেস করে, তোমার বাবা কি তোমাকে মেরেছে? এরপর সে জিয়ানকে চকলেট দেয় এবং বলে, আবারও যখন এরকম কিছু হবে তখন তুমি আমাকে ডাকবে এবং আমি তোমাকে প্রোটেক্ট করব। আগের এপিসোডে দেখেছিলাম জিয়ান তার অ্যাব্রোডে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছে। এটা জেনে লুমিয়াও ভীষণ খুশি হয়। তবে সে এটাও ভাবছিল যে এর ফলে জিয়ান তার মায়ের সঙ্গে দেখা করতে পারবে না। জবাবে জিয়ান বলে যে আমার সেখানে যাওয়া বা না যাওয়াতে আমার মায়ের কোনো আসে যায় না, তাই আমি এখানেই থাকতে চাই, কারণ এখানে আমার আপনজনেরা আছে। এই কথা শুনে লুমিয়াও তাকে আশ্বস্ত করে বলে, তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে থাকবো। পরের দিন জিয়ান আঙ্কেল লু এর সঙ্গে দেখা করতে যায়। মিস্টার লু তাকে বলে, লুমিয়ার কাছ থেকে শুনেছি তুমি নাকি আর অ্যাব্রোডে যাচ্ছ না। যদি তোমার মনে হয় যে তোমার বাবা এবং আমাদের জন্য তুমি এই সিদ্ধান্তটা নিয়েছো, তাহলে সে চিন্তা করো না। জিয়ান জানায় বিষয়টা এরকম নয়, আমি এখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এটা সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত। এরপর সে মিস্টার লুকে একটি ছোট পকেট ডায়েরি দেয়। ডায়েরিটিতে ছোটবেলা থেকে তার পেছনে যত টাকা খরচ করা হয়েছে সবকিছুর হিসাব লেখা ছিল। জিয়ান কৃতজ্ঞতার সঙ্গে বলে, এত বছর ধরে আমার যত্ন নেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমি খুব শীঘ্রই সব টাকা ফিরিয়ে দেব। কিন্তু মিস্টার লু সঙ্গে সঙ্গে সে ডায়েরির পৃষ্ঠাগুলো
ছিঁড়ে ফেলে, কারণ তিনি কখনোই জিয়ানকে পর ভাবেননি, বরং নিজের পরিবারের সদস্য মনে করে সবকিছু করেছেন। তাই তিনি জিয়ানকে বলেন, এই ধরনের আজে বাজে কথা আর কখনো আমার সামনে বলবে না। এরপর তিনি জিয়ানকে নিয়ে বাড়িতে আসেন এবং সবাই মিলে খাবার খেতে বসেন। কিন্তু ঠিক তখনই লুমিয়ার মার কাছ থেকে একটি কল আসে, আর সেই কল থেকে তারা একটি দুঃসংবাদ জানতে পারে, লুমিয়ার দাদা আর বেঁচে নেই। পরের সিনে ফিউনারালের দৃশ্য দেখানো হয়। পরিবারের সবাই গভীর শোকে ভেঙে পড়েছিল। লুমিয়ার বাবা তার মাকে সামলানোর চেষ্টা করছিলেন, অন্যদিকে লুমিয়াও নিজের দাদার কথা মনে পড়ে খুবই কষ্ট পাচ্ছিল। এদিকে জিয়ানের মা তার সঙ্গে দেখা করতে আসে। তিনি চান জিয়ান তার সঙ্গে অ্যাব্রোডে চলে যাক, কারণ তার মতে যদি জিয়ান তার বাবার সঙ্গে থেকে যায় তাহলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তখনই জিয়ান নিজের জমে থাকা সব কষ্ট উগরে দেয়। সে বলে, ছোটবেলায় আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। যেদিন আপনি গাড়ি করে যাচ্ছিলেন সেদিন আমি আপনার গাড়ির পেছনে দৌড়াচ্ছিলাম। আমি কাঁদছিলাম, চিৎকার করছিলাম, কিন্তু আপনি একবারের জন্য ফিরে তাকাননি। সেদিনই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি ভেবেছিলাম অন্তত হসপিটালে আমাকে দেখতে আসবেন, কিন্তু আপনি একদিনের জন্য আসেননি। প্রতিদিনই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম যেন আপনি ফিরে আসেন, কিন্তু আপনি আর কখনোই ফিরে আসেননি। আজ আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনাকে আমার কাছে নিজের আপনজন বলে মনে হচ্ছে না, বরং একজন সম্পূর্ণ অপরিচিত মানুষের মতো লাগছে। উনি হয়তোবা ভালো বাবা হতে পারেনি, তবে তিনি কখনোই আমাকে ছেড়ে যায়নি। আর আপনিও যে মা হিসেবে খুব একটা ভালো তেমনটা মোটেও নয়, কিন্তু আমি আপনাদের ছেলে হিসেবে আমার সকল দায়িত্বগুলো পালন করব। তাই আপনি আপনার নতুন ফ্যামিলি নিয়ে সুখে থাকুন, আমি আমার বাবার যত্ন নেব। এই কথা বলে জিয়ান তার মাকে ঘড়িটি ফিরিয়ে দেয়, যা তিনি বহু বছর আগে তাকে দিয়েছিলেন। এরপর জিয়ানের মা বাড়ির বাইরে চলে আসেন। তখনই জিয়ানের বাবা নেশাগ্রস্ত অবস্থায় সেখানে আসে এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু জিয়ানের মা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। জিয়ান সেখানে আসে এবং তার বাবাকে সামলায়। জিয়ানের মা তাকে বলে, আরেকবার ভেবে দেখো, তুমি এই লোকটার জন্য নিজের জীবনটা নষ্ট করে ফেলছো। কিন্তু জিয়ান দৃঢ়ভাবে জবাব দেয়, হয়তোবা আপনার ফ্যামিলি অ্যাব্রোডে আছে, কিন্তু আমার ফ্যামিলি হলো আমার বাবা, তার যত্ন নেওয়ার দায়িত্ব আমার। এমন সময় লুমিয়ার পরিবারও সেখানে পৌঁছে যায় এবং সম্পূর্ণ ঘটনাটা দেখে ফেলে। জিয়ান কথা না বাড়িয়ে তার বাবাকে নিয়ে বাসায় চলে যায় এবং জিয়ানের মাও সেখান থেকে চলে যায়। সেদিন সাথে জিয়ান একা বসেছিল। তখন লুমিয়া তার সঙ্গে কথা বলতে আসে। জিয়ান তাকে অতীতের সব ঘটনা খুলে বলে, কিভাবে তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিভাবে সে গাড়ির পেছনে অনেক দৌড়েছিল, আর সেই কারণেই মাঝ রাস্তার মধ্যে তার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সে আরো বলে, অ্যাক্সিডেন্টের পরেও সে প্রতিদিন তার মায়ের ফিরে আসার অপেক্ষা করত, কিন্তু তিনি আর কখনোই ফিরে আসেননি। আজ এত বছর পর যখন তিনি সামনে এলেন, তখন তাকে নিজের মানুষ বলে মনে হয়নি, বরং একেবারে অপরিচিত মনে হয়েছে। লুমিয়াও তাকে সান্ত্বনা দেয়। পরের সিনে জিয়ানের বাবা পুরনো ফ্ল্যাটগুলো ভাগ বাটোয়ারা করার কাজ শুরু করেছিলেন। এটা দেখে মিস্টার লু তার সঙ্গে কথা বলতে আসেন। প্রথমে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে জিয়ানের বাবা সত্যি এরকম কাজ করছে, কিন্তু পরে তিনি খুবই খুশি হন, কারণ জিয়ানের বাবা তার পুরোনো আড্ডাখানা বন্ধ করে দিয়েছিলেন এবং এখন একটা ভদ্র এবং ডিসেন্ট বিজনেস শুরু করতে চাচ্ছিলেন, যাতে জিয়ানকে তার জন্য কোনো সমস্যায় পড়তে না হয়। এদিকে জিয়া স্কুলের বাস্কেটবল গ্রাউন্ডের দিকে যাচ্ছিল। অন্যদিক থেকে শিচেনও আসছিল। সে জিয়াকে নিয়ে একসঙ্গে বাস্কেটবল খেলতে শুরু করে। শিচেন একটাও বাস্কেট করতে না পারলে জিয়া তাকে নিয়ে মজা করতে থাকে। তখন শিচেন জিয়াকে বলে, তুমি করে দেখাও। জিয়া জানায় সে বাস্কেটবল খেলতে জানে না, তাই শিচেন তাকে শেখাতে শুরু করে। সে যখন জিয়ার খুব কাছে আসে তখন জিয়ার হার্টবিট ফাস্ট হয়ে যায়। সে ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারছিল না। শিচেন তার হাত ধরে বাস্কেট করার পদ্ধতি শেখাতে থাকে, আর এতে জিয়ার হার্টবিট আরো বেশি বেড়ে যায়। সে এতটাই নার্ভাস হয়ে পড়ে শেষ পর্যন্ত বলটা বাস্কেটের দিকে ছুড়ে দেয়, কিন্তু বলটা বাস্কেটে না গিয়ে গ্রাউন্ডের বাইরে চলে যায়। সে বল গিয়ে লুমিয়াও এবং জিয়ানের বাবার কাছে পড়ে। তারা তখন আশেপাশে হাঁটছিলেন। জিয়া আর শিচেন বল আনতে সেখানে যায়। লুমিয়ার বাবা তাদের দুজনকেই চিনতেন, তাই তিনি তাদের সঙ্গে জিয়ানের বাবার পরিচয় করিয়ে দেন। জিয়ানের বাবার সঙ্গে চেনগো আর শিচেনের পরিচয় হলে তারা বিশ্বাসই করতে পারছিল না যে এটাই জিয়ানের বাবা। এরপর জিয়ানের বাবা তাদেরকে বাস্কেটবল ম্যাচের জন্য চ্যালেঞ্জ দেন এবং তারা দুজন চেনগো আর শিচেনকে হারিয়েও দেন। ম্যাচ চলাকালীন শিচেনের পাটাও মচকে যায়, ফলে সে চেনগো আর জিয়াকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, কারণ খেলা শুরু হওয়ার আগে সে অনেক বড় বড় কথা বলেছিল, এমনকি দুই আঙ্কেলকে সাবধানে খেলতে বলেছিল। কিন্তু শেষ পর্যন্ত আঘাতটা তাকে নিজেকেই পেতে হয়। রাতে তারা দুজন একসাথে বসে ড্রিঙ্ক করছিল। সেখানে জিয়ানের বাবা ইমোশনাল হয়ে লুমিয়ার বাবাকে বলেন, আজ জিয়ান আমাকে নিজের ফ্যামিলি বলে ডেকেছে। সে বলেছে সে আমার সঙ্গে থাকতে চায়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে সব খারাপ কাজ ছেড়ে দেব এবং একটা ডিসেন্ট লাইফ লিড করব। এই কথা শুনে লুমিয়ার বাবাও খুশি হয়। এদিকে শিচেন জিয়াকে পেয়ে অনেক খুশি ছিল। চেনগো তাকে জিজ্ঞেস করে, হারার পরে তুমি এত খুশি কেন? কিন্তু শিচেন কোনো উত্তর না দিয়ে বিষয়টা এড়িয়ে যায়। পরের সিনে লুমিয়ার মা জিয়ানকে খাবার খাওয়ার জন্য তাদের বাসায় নিয়ে যান। তাদের বাসায় আগে থেকে জিয়ানের বাবা উপস্থিত ছিলেন, আর
আর লুমিয়ার বাবা নিজ হাতে তার জন্য রান্না করেছিলেন। এরপর সবাই একসঙ্গে খেতে বসে। খাওয়ার সময় লুমিয়ার মা জিয়ানের বাবাকে তার গ্যাম্বলিং এর অভ্যাস নিয়ে একটু বকাঝকা করেন। তখন জিয়ানের বাবা সবার কাছে, বিশেষ করে জিয়ানের কাছে ক্ষমা চান। তিনি জানান এখন থেকে তিনি একটি সৎ এবং ডিসেন্ট বিজনেস শুরু করবেন। এই কথা শুনে সবাই খুব খুশি হয়, আর জিয়ানও অবশেষে নিজের বাবাকে ক্ষমা করে দেয়। পরের দিনটা ছিল জিয়ানের কলেজ এন্ট্রান্স এক্সামের ফল প্রকাশের দিন। তার রেজাল্ট খুবই ভালো আসে এবং সে সফলভাবে বেজিং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পায়। সেখানে সে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করবে। স্কুলের শেষ দিনে জিয়ানের বাবাও তাকে নিতে স্কুলে আসেন। জিয়ানও তাকে দেখে খুব খুশি হয়। এরপর সবাই মিলে জিয়ানের কলেজে যাওয়ার প্রস্তুতি শুরু করে। তবে জিয়ান লুমিয়ার জন্য তার স্টাডি ম্যাটেরিয়ালস এনে দেয় এবং তাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলে, কেননা পরের বছরই লুমিয়ার কলেজ এন্ট্রান্স এক্সাম। সে জিয়ানকে প্রমিস করে, আমি মন দিয়ে পড়াশোনা করব এবং ভালো রেজাল্ট করে বেজিং ইউনিভার্সিটিতেই ভর্তি হব। এরপর জিয়ান কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। পরের দিন থেকেই লুমিয়া ওদের স্কুলের ফাইনাল ইয়ার শুরু হয়। একদিন ক্লাসে শিচেন ঘুমিয়েছিল। তখন লুমিয়া আর চ্যানগো জিয়াকে নিয়ে কথা বলতে নিলে জিয়ার নাম শুনতেই শিচেন হঠাৎ জেগে ওঠে এবং বলে, আমিও তোমাদের সাথে যাব। কেননা লুমিয়া এবং চ্যানগোকে জিয়া পড়াবে বলেছিল। তার এই আচরণ দেখে লুমিয়া আর চ্যানগো তাকে খেপাতে শুরু করে। তারা বলে, আসল ব্যাপারটা কি? জিয়ার কথা উঠলে তুমি এত অ্যাক্টিভ হয়ে যাও কেন? এই কথা শুনে শিচেন চুপ হয়ে যায়। পরের সিনে দেখা যায় জিয়া সবাইকে পড়াচ্ছে, কিন্তু শিচেন পড়াশোনায় মনোযোগ না দিয়ে জিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। লুমিয়া আর চ্যানগো সেটা লক্ষ্য করে, কিন্তু শিচেনের মাথায় তখন শুধু জিয়াকে ঘিরে নানা চিন্তা ভাবনা ঘুরছিল। বিশেষ করে সেই কথাটা মনে করছিল যখন জিয়া বলেছিল, তুমি কোনো মেয়ের চোখের দিকে তাকিয়ে থাকলে যে আগে চোখ সরিয়ে নেবে সেই আসলে অন্যজনকে পছন্দ করে। ঠিক তখনই জিয়া ও শিচেনের দিকে তাকায়। দুজনের চোখ এক হয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত শিচেনে আগে চোখটা নামিয়ে ফেলে। আর তখনই জিয়ার সেই কথাটা মনে পড়ে, যদি তুমি আগে চোখ সরিয়ে নাও তার মানে তুমি সেই মেয়েটাকে পছন্দ করো। অন্যদিকে লুমিয়া আর চ্যানগো পুরো ঘটনাটা লক্ষ্য করছিল। তারা দুজনই বুঝে যায় শিচেন আর জিয়ার মধ্যে কিছু একটা চলছে। এভাবেই তাদের পড়াশোনা চলতে থাকে। জিয়ান নিয়মিত লুমিয়াকে কল করে তার পড়াশোনার খবর নিত। অন্যদিকে শিচেন আর জিয়ার মধ্যেও ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। লুমিয়ার কাছে হিস্টোরি পড়া ভীষণ বিরক্তিকর লাগতো, তাই জিয়ান তার জন্য বিশেষ ধরনের হিস্টোরি বুক পাঠায়। বইগুলো কমিকের মতোই ছিল এবং অনেক পিকচার্স দিয়ে সাজানো ছিল। ফলে হিস্টোরি পড়াটা লুমিয়ার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে। এদিকে জিয়ান প্রতিদিনই লুমিয়ার কলের অপেক্ষায় থাকতো, কারণ সে তাকে খুব মিস করে। কিন্তু লুমিয়া পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিল। সে সামনের ছুটিতেও কোথাও ঘুরতে যেতে চাইছিল না। অন্যদিকে সবাই চেয়েছিল ছুটিতে তারা বেজিং সিটিতে গিয়ে জিয়ানের সঙ্গে দেখা করবে। অনেকদিন লুমিয়ার কল না পেয়ে জিয়ান নিজেই তাকে কল করে। সে লুমিয়াকে একটি ম্যাথ প্রবলেম সলভ করতে দেয়। মজার বিষয় হলো সেই প্রবলেমের অ্যান্সারের অর্থ ছিল আমি তোমাকে ভালোবাসি, কিন্তু লুমিয়া সে প্রশ্নটি সলভ করতে পারেনি। পরে সে আবারও তার পড়াশোনায় লেগে পড়ে। লুমিয়া তখন পুরোপুরি পড়াশোনার মধ্যে ডুবেছিল, কিন্তু এক্সাম যতই কাছে আসছিল সে ততই নার্ভাস হয়ে পড়ছিল। রাতে ঘুমালেও তার দুঃস্বপ্ন দেখা শুরু হয়। সে স্বপ্নে দেখতো এক্সাম হলে বসে আছে কিন্তু প্রশ্নপত্রে কিছুই লিখতে পারছে না। এই চিন্তা ধীরে ধীরে তাকে মানসিক চাপে ফেলে দেয়। এমনকি এক্সামের টেনশনে তার ঠিকমতো ঘুমও হচ্ছিল না। অন্যদিকে জিয়ানের বাবাও তাকে খুব মিস করছিলেন, কারণ অনেকদিন ধরেই জিয়ানের সাথে তার ঠিকমতো কথা হয় না। যখন জিয়ান জানতে পারে যে লুমিয়া এক্সাম নিয়ে খুব বেশি চিন্তায় আছে, তখন ন্যাশনাল হলিডে এর সময় সে বাড়িতে আসে। ফিরে এসে সরাসরি লুমিয়া এর স্কুলে যায়। হঠাৎ হানকে সামনে দেখে লুমিয়া ভীষণ খুশি হয়। এরপর জিয়ান তার পড়াশোনায় অনেক সাহায্য করে। দুজন একসঙ্গে সময় কাটায় এবং এক্সামের প্রস্তুতি নিতে থাকে। কলেজ এন্ট্রান্স এক্সামের মাত্র কয়েকদিন বাকি আছে, তাই জিয়ান সিদ্ধান্ত নেয় লুমিয়ার এক্সাম শেষ না হওয়া পর্যন্ত সে কোথাও যাবে না। দিন যতই এগোচ্ছিল এক্সাম ততই কাছে চলে আসছিল। বাড়ির সবাই লুমিয়াকে নিয়ে খুব চিন্তিত ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় এখন লুমিয়া আগের তুলনায় অনেকটাই শান্ত ছিল, কারণ জিয়ান তার পাশে আছে। অবশেষে এক্সামের দিন চলে আসে। সেদিন পরিবারের সবাই মিলে লুমিয়াকে এক্সাম সেন্টারে পৌঁছে দিতে যায়, কিন্তু সেখানে গিয়ে হঠাৎ জানা যায় যে লুমিয়া নিজের অ্যাডমিট কার্ড বাড়িতেই ফেলে এসেছে, আর গেট বন্ধ হতে আর মাত্র আধা ঘন্টা বাকি। এরকম পরিস্থিতি দেখে সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই জিয়ান দ্রুত বাড়িতে ছুটে যায়, অ্যাডমিট কার্ড নিয়ে আসে এবং সময় শেষ হওয়ার আগেই এক্সাম সেন্টারে পৌঁছে যায়। ফলে লুমিয়া সময় মতো এক্সাম হলে প্রবেশ করতে সক্ষম হয়। এক্সাম শেষ হওয়ার কয়েকদিনের
মধ্যেই রেজাল্ট প্রকাশিত হয়। লুমিও খুব ভালো মার্কস নিয়ে পাশ করে এবং সফলভাবে বেইজিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যায়। এই খবর শুনে সে ভীষণ খুশি হয়, কারণ এখন সে আবারও জিয়ানের সঙ্গে একই ইউনিভার্সিটিতে পড়তে পারবে। অন্যদিকে চ্যানগোর সিলেকশন হয়ে যায় প্রভিন্সিয়াল বাস্কেটবল টিমে। তার এই সাফল্যে সব ফ্রেন্ডস খুব খুশি হয়, সবাই মিলে তার সঙ্গে ছবি তুলছিল। জিও চ্যানগোর সাথে ছবি তুলতে গেলে শিচেন অনেক জেলাস ফিল করে এবং তাদের মাঝখানে চলে আসে, ফলে লুমিও ও চ্যানগো তাদের একসাথে রেখে ছবি তুলতে দেয়। এই ঘটনায় শিচেন এবং জিয়ে দুজনই লজ্জায় লাল হয়ে যায়। এরপর পুরো ক্লাস তাদের ক্লাস টিচারকে ধন্যবাদ জানায়, কারণ তিনি এত বছর ধরে তাদের পড়িয়েছেন এবং সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করেছেন। টিচারও সবাইকে তাদের ফিউচারের জন্য শুভকামনা জানান। সেদিন সবাই মিলে শেষ স্কুল ডেটা দারুণভাবে উপভোগ করে। এরপর ধীরে ধীরে সবাই নিজের কলেজ লাইফ শুরু করার জন্য আলাদা পথে এগিয়ে যায়। কিছু সময় পরে ছুটিতে লুমিও এবং জিয়ান আবারও বাড়ি ফিরে আসে। জিয়ানের বাবা তার পুরনো আড্ডায় একটি নতুন রেস্টুরেন্ট খুলেছিলেন, তাই লুমিও আর জিয়ানও সেখানে গিয়ে তাকে সাহায্য করতে শুরু করে। অন্যদিকে লুমিওর মা বাবা জিয়ানের সাথে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল। লুমিওর বাবার তো জিয়ানকে খুবই পছন্দ ছিল, তবে লুমিওর মা মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। এই ছুটিতে জিয়ান এবং লুমিও একসঙ্গে অনেক সুন্দর সময় কাটায়। তাদের দুজনেরই একে অপরকে ভাল লাগতো, কিন্তু এখন পর্যন্ত কেউ কাউকে সরাসরি সেটা বলেনি। কিন্তু জিয়ান আর দেরি করতে চাচ্ছিল না, তাই সে সরাসরি মিসেস লুয়ের কাছে যায় এবং বলে, আমি লুমিওকে পছন্দ করি। এই কথা শুনে লুমিওর মা কিছুটা অবাক হয়ে যান, কারণ তিনি এমন কথা হঠাৎ করে আশা করেননি। তখন তিনি জিয়ানকে বলেন, আমি জানি তুমি একজন ভালো ছেলে, আমি শুধু চাই আমার মেয়ে যেন সারা জীবন সুখে থাকে এবং তার জীবনে যেন কখনোই কষ্ট না আসে। তখন জিয়ান আত্মবিশ্বাসের সঙ্গে প্রমিস করে বলে, আমি কখনোই তাকে কষ্ট পেতে দেব না, আমি সব সময় লুমিওকে সুখে রাখবো এবং তাকে প্রটেক্ট করব। এরপর লুমিওর মা লুমিওর সঙ্গে কথা বলতে যান। সেখানে লুমিও স্বীকার করে যে সে অনেক আগে থেকেই জিয়ানকে পছন্দ করত। এই কথা শুনে তার মা খুব খুশি হয়। অন্যদিকে জিয়ান অবশেষে লুমিওর কাছে নিজের মনের কথা বলার সিদ্ধান্ত নেয়। সে কুয়ের সঙ্গে মিলে বারবার প্র্যাকটিস করতে থাকে কিভাবে সে নিজের ফিলিংস কনফেস করবে। কিছুদিন পর জিয়ান লুমিওকে নিয়ে একটি ট্রিপে যায়। জিয়ান তাকে সমুদ্রের ধারে নিয়ে আসে, কারণ এখানে সে নিজের ভালোবাসার কথা বলতে চেয়েছিল। কিন্তু শিচেন, চ্যানগো আর জিও সেখানে উপস্থিত ছিল, কারণ লুমিওই তাদের জানিয়ে দিয়েছিল যে সে এবং জিয়ান এখানে ঘুরতে আসবে। আর কুয়ে তো সব সময় কিউরিয়াসিটিতেই ভরা ছিল, তাই জিয়ান কিভাবে কনফেস করবে সেটা দেখার জন্য সেও চলে এসেছিল। এতে জিয়ানের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যায়। জিয়ান তাকে ইশারা দিলে কুয়ে বুদ্ধি করে বাকিদের নানা অজুহাতে সেখান থেকে সরিয়ে দেয়। শিচেন আর জিয়া কাছের মার্কেটে কিছু খাবার আনতে যায়, আর কুয়ে চ্যানগোকে নিয়ে অন্যদিকে চলে যায়। শেষ পর্যন্ত সমুদ্রের ধারে শুধু জিয়ান আর লুমিও একা থাকে। এই সুযোগে জিয়ান লুমিওর হাত ধরে, তারপর অবশেষে নিজের মনের কথা বলে ফেলে। সে লুমিওকে কনফেস করে, আর লুমিও তাকে অনেক আগে থেকে পছন্দ করত, তাই সেও জিয়ানের ভালোবাসা গ্রহণ করে। এভাবে দুজন আনুষ্ঠানিকভাবে রিলেশনশিপে জড়িয়ে যায়। অন্যদিকে শিচেন জিয়ের ডায়েরি দেখতে পায়, সেখানে জিয়ে শিচেনকে 100 পয়েন্টস দিয়েছিল। এটা দেখে শিচেন খুব খুশি হয়। সে জিয়েকে জিজ্ঞেস করে, তুমি আমাকে 100 পয়েন্টস দিয়েছো কেন? জিয়ে নার্ভাস হয়ে বলে, হয়তো ভুল করে লিখে ফেলেছি, তুমি তো 100 পয়েন্টস ডিজার্ভ করো না। তখন শিচেন হাসতে হাসতে বলে, হয়তো এখন ডিজার্ভ করি না, কিন্তু যেদিন তোমার মনে হবে আমি সত্যিই ডিজার্ভ করি, সেদিন তোমার প্রমিসটা ভুলে যেও না। জিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি আবার কি প্রমিস করেছি? তখন শিচেন তাকে মনে করিয়ে দেয়, তুমি নিজেই বলেছিলে যে ছেলের পয়েন্টস 100 হবে সেই হবে তোমার মিস্টার পারফেক্ট, আর তাকেই তুমি নিজের ফিলিংস কনফেস করবে। জিয়ে নিজের ফেস আড়াল করে মুচকি হেসে বলে, সেদিনটা এলে তখন দেখা যাবে। আর শিচেনও তার দিকে তাকিয়ে মুচকি হাসে। এরপর সবাই আবারও বিচে ফিরে আসে। সেখানে জিয়ান আর লুমিও হাত ধরে হাঁটছিল। তাদের দেখে সবাই বুঝে যায় যে তারা এখন রিলেশনশিপে আছে, তাই সবাই তাদের কংগ্রাচুলেট করে। একই সঙ্গে শিচেন আর জিয়ার সম্পর্ক ধীরে ধীরে সুন্দর এক পরিণতির দিকে এগোতে থাকে। এরপর সবাই মিলে বিচে অনেক মজা করে, আর ঠিক এভাবেই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর আমি আশা করছি যে আপনাদের কাছে ড্রামাটি অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপাতত আমার সাবস্ক্রাইবের সংখ্যাটা খুবই দরকার। তাই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিন এবং 1000 সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দিন। ধন্যবাদ সবাইকে।